আলিম প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের আলোচনায় যাব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতা। পাক ভারত উপমহাদেশে যে নন্দিত মহামনীষী নবেল বিজয়রূপে বিশ্বের জ্ঞান পরিমণ্ডলে চির উজ্জ্বল তারকারূপে প্রমাণ, যিনি বাংলা সাহিত্যে বার্ষিকের গড়িয়াস, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প সাহিত্যের সব শাখাতেই তার অবাধ বিচরণ ছিল। মূলত তিনি কবির এই বিশ্ববিচ্যুত কবি প্রতিভা, অতি ভাস্কর দীপ্তি তার অন্যান্য সাহিত্য কর্মকে আচ্ছন্ন করেছে, সেই বিষয়ে সন্দেহের অবকাশ নাই। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে শুধু একজন বিশ্ববিচ্যুত কবি মাত্র নন, তিনি একজন উচ্চ শ্রেণীর প্রবন্ধকার, গল্পকার, অপ্রতিদ্বন্দ্বী শিল্পী, প্রখ্যাত উপন্যাসী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম। সংখ্যাতত্ত্বের দিক থেকে তিনি এত বেশি সংখ্যক গ্রন্থ রচনা করেছেন, বৈচিত্র্যের দিক থেকে এত বৈচিত্র্যধর্মী সাহিত্য সৃষ্টি করেছেন, উৎকর্ষের দিক থেকে শ্রেষ্ঠ রচনা তিনি উপহার দিয়েছেন, যা বিশ্বে আর কোনো কবি সাহিত্যের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সর্বশ্রেষ্ঠ অতুলনীয় কবি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার খ্যাত বহু বিস্তৃত এবং সাধনার ফল অসস্ত্র। স্বল্প পরিসরে তার পরিচয় তুলে ধরা দুঃসাধ্য। মনোভঙ্গি ও আদর্শের দিক থেকে তিনি যাই হোক না কেন, তিনি একজন শ্রেষ্ঠ কবি। বাংলা সাহিত্যে তার অবদান সুসমৃদ্ধ। আমাদের সাহিত্যের ইতিহাসে তার স্বাক্ষর অবিস্মরণীয়। বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা যোগ, সত্য আলোর মতো ছিল তার প্রতিভা। যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে সংশয়ের মেঘের মতো সত্যের আলো বিকিরণ করে গেছেন, রবীন্দ্রনাথ তাদের একজন। 19 শতকে কলিকাতা ঠাকুর পরিবারে শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি চর্চা ছিল একক ও অতুলনীয়। সেই পরিবারে জন্ম তার খ্যাতি ও প্রতিভার গৌরব দীপ্ত মধ্যাহ্নে তিনি সোনার কাঠি মুখে নিয়েই ঠাকুর পরিবারের আঙ্গিনায় পা রাখলেন। পরিবেশ ছিল উন্নত, রুচি ছিল মার্জিত এবং জ্ঞানচর্চার ক্ষেত্র ছিল অবারিত। রবীন্দ্রনাথ জন্মেছিলেন বিকাশের আশিস নিয়ে। প্রতিভার এক উজ্জ্বল দীপ্তি তিনি। স্কুল জীবনে লেখাপড়া তিনি বেশি দূরে এগোতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার তেমন ছিল না, তবে অগাধ জ্ঞান লাভ করেছিলেন। বাড়িতে নানা বিদ্যার বই পড়ে তিনি ছিলেন আত্মশিক্ষিত। অক্ষর জ্ঞান লাভ করার পর থেকে বাংলা ভাষার প্রতি তার আকর্ষণ অনুভব হয়। ইংরেজি, সংস্কৃত ভাষার প্রতিও তিনি মনোযোগী ছিলেন। বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়েও তিনি আশ্চর্য প্রকাশ দেখিয়েছেন। বাল্যকাল থেকে তিনি জ্ঞানের বিচিত্র পথে চলতে শুরু করেছিলেন। ছোটবেলাতে 8 বছর বয়সেই তার লেখা একটা কবিতা দুটি চরণ উল্লেখ করছি। রবি করে জ্বালাতন আইছিল সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি একজন শ্রেষ্ঠ কর্মযোগী পুরুষ। শিক্ষা ও সংস্কৃতি কর্ণধার রূপেও এদেশে তার তুলনা মেলা ভার। 1921 সালে তিনি বীরভূম জেলায় বোলপুরে প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন।
সাহিত্য সমালোচকের ভাষায় তার প্রতিভা প্রদীপ্ত, সমুদ্রের মতো গভীর, মহাকাশের মতো অসীম, রজনীর মতো প্রশান্ত, বসন্ত সমীরণের মতো স্নিগ্ধ। সেই কালজয়ী কবি 1941 সালে 7ই আগস্ট বাংলা সাহিত্যে সেই কিংবদন্তি পুরুষ বাঙালিদের শোকসাগরে ভাসিয়ে দিয়ে 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যতান কবিতাটি তার জন্মদিন কাব্যগ্রন্থে 10ম সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দে পয়লা বৈশাখ জন্মদিন কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় প্রবাসীতে এই কবিতা ঐক্যতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐক্যতান শীতপগ্র কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি, দীর্ঘ জীবন পরিক্রমা শেষ প্রান্তে পৌঁছে শীতপগ্র রবীন্দ্রনাথ পিছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনে সাহিত্য সাধনার সফলতা ব্যর্থতা হিসাব করছিলেন ঐক্যতান কবিতায়। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন আলোচ্য কবিতায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবী অনেক কিছুই তার অজানা অদেখা বিশাল বিশ্বের আয়োজনে তার মন একটা কোণে পড়ে আছে, কিন্তু তিনি উচ্চ শ্রেণীর মানুষকে নিয়ে লিখেছেন। কিন্তু খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ, যারা গণমানুষ, তাদেরকে নিয়ে তিনি সাহিত্যকর্ম লিখেননি। এই যে ব্যর্থতা, তার অপূর্ণতা, সেই ব্যর্থতা ক্রন্দনধ্বনি এবং নূতন একজন বৈভব প্রত্যাশী তিনি কামনা করেছেন এই কবিতায়। এই কবিতায় ঐক্যতান কবিতার মধ্যে কবি সেই নিম্ন শ্রেণীর মানুষকে লিখতে না পারার কারণ এবং সর্বোপরি একজন সেই নিম্ন শ্রেণীর মানুষদের কাছ থেকে একজন কবি উঠে আসুক, কবিতা রচনা করুক, বিশ্ব সাহিত্য সভার স্থান করে নিই, এটি তার এই কবিতার মূল প্রতিপাদ্য। আসলে এবার আমরা কবিতায় চলে যাচ্ছি। বিপুলা এই পৃথিবী কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। সেই ক্ষোভে পরি গন্ত ভ্রমণ বৃত্তান্ত আছে ডাহে, অক্ষয় উৎসাহে যেতা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতায় এই আপনার মনে, পূর্ণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশি সুরে সারা তার জাগিবে তখনই। এই সুর সাধনায় পৌঁছিল না বহুতা ডাক, রয়ে গেল ফাঁক। প্রকৃতির ঐক্যতান ছুতে নানা কবি ঢালে গান নানা দিক থেকে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ। সাঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তার কোণে, জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমিও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা
না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কিষানের জীবনে শরিক এই জন, কর্ম কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এই দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞা তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। রসে পূর্ণ করে দাও তুমি অন্তরে যে উৎসতার আছে আপনারই, তাই তুমি দাও তা বুধবারই। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই একতারা, যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি। এবার কবিতার ভাবার্থ নিয়ে আলোচনা যাচ্ছি। কবিতা বিশ্লেষণের মধ্য দিয়ে বিপুলাই পৃথিবী কতদূর জানি, দেশে গেছে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক মনে। সেই কূপে পরি গন্ত ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহী যেথায় পাই চিত্রময় বর্ণনার বাণী কুড়াইয়া আনি। কবি জানার আগ্রহ ছিল প্রবল। এই পৃথিবী অনেক কিছুই তার অদেখা অজানা রয়ে গেছে। বিশাল বিশ্বের আয়োজনে তার মন জুড়ে আছে শুধু একটি কোণে। জ্ঞানের দীনতার কারণে নানা দেশে নানা বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশি সুরে সারা তার জাগিবে তখনই। এই সাধনায় পচিল না বহুতার দাগ, রয়ে গেল ফাঁক। প্রকৃতির ঐক্যতাঞ্চতে নানা কবি ঢালে নানা গান নানা দিকতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সাঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, পাই সেই সর্বত্র তার প্রবেশের দ্বার। বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবন যাত্রার। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সব কবিদের সাথে তার সুরের ছন্দের মিল রয়েছে, কিন্তু কবি সেই নিম্ন পেশার মানুষ যারা জেলে কামার তাঁতি কৃষক, তাদেরকে নিয়ে তিনি সাহিত্যকর্ম রচনা করতে পারেননি। তার এই ব্যর্থতা তিনি তুলে ধরেছেন। এখানে তার জীবনযাত্রা ক্ষেত্রে বাধা দেখানো হয়েছে। তিনি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছে, নিম্ন পেশার মানুষদের সাথে তাকে মিশতে দেয়নি, যার কারণে তিনি তাদের সেই সাহিত্যকর্ম, তাদের যে কর্মচক্র এবং জীবনযাত্রা, প্রাত্যহিক জীবনচিত্র তিনি তার সাহিত্যকর্মে তুলে দিতে পারেননি। তিনি 80 বছর বয়সে, তার জন্ম 4 মাস আগে তিনি জন্মদিন কবিতায়, কাব্যের ঐক্যতান কবিতায় এই অপূর্ণতা ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, চাষিরা খেতে হাল চালায়, তাঁতি তাঁত বুনে, জেলে জাল ফেলে, তাদের সেই কর্মচক্রের উপরই এই পৃথিবীর সমস্ত মানুষ পরিচালিত হচ্ছে। অতি চাষি খেতে চালাইছে হাল, চাষি বসে তার কোণে, জেলে ফেলে জাল, বহুদূর বসাইত এদের বিচিত্র কর্মভাগ। তারই পরে ভর দিয়ে চলেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সর্বাণের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসে সংকীর্ণ বাতায়নে। তিনি সংকীর্ণ বাতায়নে অবস্থান করছে, উচ্চ মঞ্চে আসেন, যার কারণে তার সম্মান নির্বাসিত হবে এই লক্ষ্যে তার পরিবার থেকে বাধা ছিল, তাকে মিশতে দেয়নি নিম্ন শ্রেণীর মানুষদের সাথে।
মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। কবি মনের জোরটা সমাজের শক্তির কাছে হার মেরেছে। সে কবিতায় তার প্রকারান্ত ব্যক্ত করেছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নেই আমার নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। কবি বলেছেন, জীবনের সাথে জীবন যোগ করলেই সাহিত্যে পূর্ণতা আসে, কিন্তু না দেখে সাহিত্যকর্ম রচনা করা এটা তস্করের লক্ষ্য ছাড়া আর কিছুই নয়। এই কৃত্রিমতায় কবি অবগাহন করেননি। এই কারণে তিনি তার নিন্দার কথা অকপটে স্বীকার করে নেন। তার ব্যর্থতা, তার সীমাবদ্ধতা, সুরের অপূর্ণতার কথা তিনি নিজেই মাথা নত করে স্বীকার করে নেন। তিনি নিজেকে অপরাধী কাঠঘোড়া দাঁড়ি করিয়াছেন। নিজের ব্যর্থতার চিত্র তিনি তুলে ধরেছেন এই কবিতায়। আমার কবিতা জানি আমি, জ্ঞানেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কবি কবিতা উচ্চাঙ্গে এবং প্রসিদ্ধি লাভ করেছে এবং বিকশিত হয়েছে, সমাদিত হয়েছে, নন্দিত হয়েছে, কিন্তু সকল শ্রেণীর মানুষকে, সকল পেশার মানুষদের নিয়ে তিনি লিখতে পারেননি, সর্বত্র গমন করতে পারেননি তার কবিতা। এই কারণে কবি কৃষকদের পরিবার থেকে, কিষাণ পরিবার থেকে একজন কবি হয়ে উঠে আসুন এবং বিশ্ব সাহিত্য সভায় স্থান করে নিই, তিনি তাকে স্বাগতম জানিয়েছেন। সেই কবিকেই স্বাগতম জানিয়েছেন, তাকে নমস্কার জানিয়েছেন। কিষাণের জীবনে শরীর যেই জন, কর্ম কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এই দেশেতে গানহীন যেথা চারিদার, অবজ্ঞাতা পেয়ে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। রসে পূর্ণ করে দাও তুমি, অন্তরে যে উৎসব তার আছে আপনারই, তাই তুমি দাও তার বুধবারই। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই একতারা যারা, তারা সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশীল স্তব্ধ, যারা বিশ্বের সম্মুখে অগ্রগণী, কাছে থেকে দূরে তারা তাদের বাণী যেন শুনি। তুমি কবি, নূতন কবির বাণী শোনার অপেক্ষায় আছেন। তিনি নূতন কবির বাণী শুনে তার বিশ্ব সাহিত্য সভায় স্থান করে নিই। এই অপূর্ণতা এবং গ্লানি মুছে ফেলার জন্য নূতন কবির আবির্ভাব কবি প্রত্যাশা করেছেন। দিস মাস আজকে ক্লাস এখানেই শেষ। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।